সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সমসাময়িক প্রসঙ্গ। এই মুহূর্তে বাংলা ভিউ স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণত আমরা আলোচনা করার চেষ্টা করি সাময়িক সময়ের কিছু আলোচ্য বিষয়। আজ বৃহস্পতিবার 12 ফাল্গুন 1428 বঙ্গাব্দ, 24 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দ। চলুন জেনে নেওয়া যাক আজকের সময়ের কিছু আলোচিত প্রসঙ্গ। সুনামগঞ্জের দিরাইয়ের সাবেক রেলমন্ত্রী ও প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় একজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। বুধবার বেলা 11টার দিকে সিলেটের দ্রুত ট্রাইব্যুনাল বিচারকারী শাহরিয়ার কবিরের আদালত শারিকুর রহমান সাক্ষ্য প্রদান করেন। এই সময় আদালতের মামলার আসামি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র চৌধুরী উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই বাজারে 2004 সালের 21 জুন একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সমাবেশে তখন প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। ওই ঘটনায় তিনি অল্পের জন্য রক্ষা পান। গ্রেনেড বিস্ফোরণে এক যুবলীগ কর্মী ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং আহত হয়েছিলেন তখন 29 জন। ওই ঘটনায় দিরাই থানার উপপরিদর্শক হেলাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। সমাবেশে গ্রেনেড হামলার হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করা হয়েছিল। সিলেটের দ্রুত ট্রাইব্যুনাল বিশেষ সরকারি কৌঁসুলি সারোয়ার আহমেদ চৌধুরী বলেন, গ্রেনেড হামলার হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের দুটি মামলারই সাক্ষ্য গ্রহণ হয়েছে। মামলায় আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শহীদুজ্জামান চৌধুরী বলেন, দুই মামলায় সাক্ষ্য দিয়েছেন এক সাক্ষী, তিনি সাধারণ মানুষ। ওই হামলায় তিনিও আহত হয়েছিলেন। সাক্ষ্য চলাকালে আদালতে উপস্থিত ছিলেন অভিযুক্ত আসামিরা। তিনি বলেন, সাক্ষ্য প্রধানের সাক্ষীকে জেরা করা হয়নি। 2020 সালের 22 অক্টোবরে মামলা গঠনের মধ্য দিয়ে বিচার কার্য শুরু হয়েছিল। গত বছরের অক্টোবরে মামলার এক সাক্ষী চিকিৎসক সাক্ষ্য দিয়েছিলেন। মামলার আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে ঘোষ সহ 13 জন রয়েছেন। সাক্ষ্য গ্রহণকালে জামিনে থাকা অভিযুক্ত আরিফুল হক চৌধুরী, জি কে ঘোষ সহ আদালতে হাজতে থাকা আসামিরা উপস্থিত ছিলেন। মামলায় 123 জনকে সাক্ষী করা হয়েছে। এর মধ্যে 2 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে ইতোমধ্যেই। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। সিলেটে আগামী শনিবার 26 ফেব্রুয়ারি দিনব্যাপী চলবে উৎসব। নগরের চৌহাল্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে বইমেলা। প্রথম আলো বন্ধুসভা সিলেটের উদ্যোগে আয়োজিত এই মেলায় ঢাকা ও সিলেটের 17টি প্রকাশনা সংস্থা অংশ নেবে। আয়োজকরা জানিয়েছেন, প্রতি বছর পক্ষকাল ব্যাপী এই বইমেলা অনুষ্ঠিত হলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এবার একদিনে শেষ হয়ে যাবে বইমেলাটি। তবে আগামী বছর থেকে যথারীতি 15 দিন ব্যাপী অর্থাৎ এক পক্ষ কাল নিয়ে চলবে বইমেলা। এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত গীতিকার ও বীর মুক্তিযোদ্ধা কাউসার আহমেদ চৌধুরীকে। বইমেলায় অংশগ্রহণকারী স্টলগুলো হচ্ছে প্রথমা, কথা প্রকাশ, অন্বেষা প্রকাশন, উৎস প্রকাশন, চৈতন্য নাগরী, বাবুই, বাসিয়া প্রকাশনী, ঘাস প্রকাশনী, নাগরী প্রকাশনী, পাণ্ডুলিপি প্রকাশন, পাপড়ি, অভ্র প্রকাশন, বুনন প্রকাশন, মাছরাঙা প্রকাশন, নোভা বুকস অ্যান্ড পাবলিশার্স, জসিম বুক হাউস, নিধি প্রকাশনী এবং আরো অন্যান্য। মেলা আয়োজনে সহযোগিতা রয়েছে সিলেট সিটি কর্পোরেশন। দিনব্যাপী আয়োজনে বইমেলার মূল মঞ্চে কথা সাহিত্যিক সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আড্ডা, আলোচনা সভা এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন চলবে। এই আয়োজনে পাঠক, লেখক ও আগ্রহীদের উপস্থিত হওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবির আন্দোলনে নেতৃত্বদানকারীদের বিকাশ, নগদ এবং রকেট অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যার পর এসব অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র শাহরিয়ার। প্রায় আড়াইশোটা অ্যাকাউন্ট বন্ধ ছিল বলে দাবি করেন শাহরিয়ার। গত 14 জানুয়ারি থেকে পুরো 1 মাস ছাত্র আন্দোলনে অচল ছিল শাবিপ্রবি। আন্দোলনের সময় ওই সব অ্যাকাউন্টে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা আন্দোলনকারীদের খাবার এবং আনুষঙ্গিক খরচের জন্য টাকার যোগান দিয়ে আসছিলেন। পরবর্তীতে 24 জানুয়ারি সবগুলো অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। ওই সময় আন্দোলনকারীদের নেতৃত্ব দানকারী শিক্ষার্থী সাব্বির আহমদ গণমাধ্যমকে জানান, আন্দোলনকারীদের খাবার ও চিকিৎসার জন্য যেসব ভাই আপুরা অর্থ সহযোগিতা দিয়ে আসছিলেন সেই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়ার পর বিকাশের সেলের ডিস্ট্রিবিউটর নাসিম হোসেন গণমাধ্যমকে জানান, এই বিষয়ে তিনি কিছু জানেন না। তবে বিকাশের লেনদেনের নিয়ম অনুযায়ী ব্যক্তিগত অ্যাকাউন্টে সর্বোচ্চ 25,000 টাকা এবং ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যায়। এর বেশি হলে অটোমেটিক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে, অথবা সরকার চাইলে যে কোনো অ্যাকাউন্ট যে কোনো সময় বন্ধ করে দিতে পারে। উন্নয়ন কাজের জন্য সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় আগামী শুক্রবার 25 ফেব্রুয়ারি সকালে 2 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ 1 এর প্রকৌশলী মোহাম্মদ ফজলুল করিম এটি জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের একটি ১৩৩ কেভি আইসোলেটেড অপারেটিং মেকানিজম স্থাপনের জন্য আম্বরখানা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোড, রায় হোসেন গলি, বড় বাজার, দারুস সালাম মাদ্রাসা রোড, খাসদবি, মজুমদারি, সৈয়দ মুগনি, চৌকিদিঘি, বাঁশবাড়ি, বাদামবাগিচা, লেচুবাগান, পীর মহল্লা, হাউজিং এস্টেট, জালালাবাদ, আম্বরখানা, ঘূর্ণি, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দর বাজার, পুরান লেন, জলারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলিটিস, সুবিদ বাজার, বনকলাপাড়া, শাহী ঈদগাহ, কাজীটুলা, মিরবক্সটুলা, তাঁতিপাড়া, লাক্কাতুরা বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা, মালনী ছড়া, বড়শলা, ক্যাডেট কলেজ, মংলির পাড়, কাকুয়ার পাড়, লালবাগ বিমানবন্দর, ছালেপুর, ধুপাকুল, রঙ্গিটিলা, শালটিকর সহ আশপাশ এলাকায় শুক্রবার সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। মৌলভীবাজারের কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগান এলাকা থেকে বিপন্ন বনরুই উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতায় ও স্ট্যান্ড ফর অ্যাওয়ার অ্যান্ড এন্ডেঞ্জার্ড ওয়াইল্ড লাইফ টিমের নেতৃত্বে বনরুটি উদ্ধার করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগীয় কর্মকর্তার নির্দেশনায় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতায় স্ট্যান্ড ফর অ্যাওয়ার্ড অ্যান্ড ডেঞ্জার ওয়াইল্ড লাইফের টিমের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্রের নেতৃত্বে ফুলবাড়ি চা বাগান থেকে বিপন্ন প্রজাতির বনরুটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বনরুটি লাওয়াছড়ার জনিছড় ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারে বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লাওয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, লাওয়াছড়া বিচ কর্মকর্তা মামুনুর রশিদ ও স্ট্যান্ড ফর অ্যাওয়ার্ড অ্যান্ড এন্ডেঞ্জার ওয়াইল্ড লাইফের সদস্যরা। স্ট্যান্ড ফর অ্যাওয়ার্ড অ্যান্ড এন্ডেঞ্জার লাইফ ওয়াইল্ড লাইফের সমন্বয়ক সোহেল শ্যাম বলেন, বনরুটি চা বাগানের লোকালয়ের পাশের একটি পাহাড়ে ছড়ায় ছিল। সেখানে লোকজন প্রাণীটিকে অসুস্থ ভেবে বাড়িতে নিয়ে যায় এবং পরে বন বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর নিকট খবর আসলে ক্রেতা সেজে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্তা শহীদুল ইসলাম জানান, বনরুই উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বনরুটি এখন মোটামুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন তিনি। কয়েকদিন পর্যবেক্ষণের পরে আরো সুস্থ হয়ে গেলে পুরোপুরি সুস্থ হওয়ার পর বনরুটিকে অবমুক্ত করা হবে বনে। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ শামসুদ্দিন ছাত্রাবাস দখল নিয়ে ছাত্রলীগ এবং শিবির সংঘর্ষ হয়েছে এবং বুধবার দিবাগত রাত ১২টার দিকে এই সংঘর্ষটি হয়েছে। জানা গেছে, শহীদ শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসে বুধবার রাতে শিবির নেতাকর্মীরা অবস্থান নেয়। তারা আধিপত্য বিস্তার করে এবং করে। এ সময় ছাত্রলীগ নেতা কর্মীদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে পুলিশ ছাত্রাবাস তল্লাশি করেছে এবং রাতে তারপর পুলিশের নিয়ন্ত্রণে ছিল পরিস্থিতি। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জামিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছিল ৫ দিন ধরে নিখোঁজ এক মাদ্রাসা ছাত্র। নিখোঁজ ছাত্র আব্দুর রহিম তনিম, বয়স ১৩, উপজেলার আমুরা ইউনিয়নের কদম রসুল গ্রামের রাজন আহমেদ রাজার ছেলে। এই ঘটনায় তার বাবা ২২ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। মাদ্রাসা থেকে নিখোঁজের ৪ দিন হলেও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এনামুল হকের ভূমিকা রহস্যজনক বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। তিনি কোনো ধরনের সহযোগিতা না করে উল্টো তানিমের পিতা এবং আত্মীয়স্বজনদের সাথে খারাপ ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। তানিমের পারিবারিক সূত্রে জানা যায়, গত রমজানের পর আব্দুল রহিম তানিম জামিয়া ইসলামিয়া বখর মাদ্রাসায় ৫ম শ্রেণীতে ভর্তি হয়। তানিম মাদ্রাসার বোর্ডিং এ থেকেই পড়াশোনা করত। মাস দেড়েক অন্তর অন্তর সে বাড়িতে আসতো। গত ২০ ফেব্রুয়ারি রোববার ১:৩০টার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে তাৎক্ষণিক তানিমের বাবা ও পরিবারের লোকজন বিভিন্ন স্থানে ছেলের খোঁজ পায়। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তানিম নিখোঁজের ঘটনায় মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এনামুল হকের সাথে যোগাযোগ করলেও তিনি কোনো ধরনের সহযোগিতা না করে উল্টো দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন এবং খারাপ ব্যবহার করেছেন। নগরীর বড় ৩টি ব্যবসা প্রতিষ্ঠান সহ সিলেটের মোট ২০টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়। বুধবার ২৩ ফেব্রুয়ারি সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত ভোক্তা অধিকার এই অভিযানকালে এইসব প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১,২০,০০০ টাকা আদায় করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া জানান, নগরীর সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় আজ ভোক্তা অধিকার পক্ষ থেকে বাজার অভিযানমূলক পরিচালনা করা হয়েছে এবং মূল্যকে সংরক্ষণ, প্রদর্শন না করা, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন সহ বিভিন্ন অপরাধের দায়ে নগরের সিলেটের ৫টি বাজারে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে সিলেট নগরীর শাহজালাল উপসাগরের হাট ফুড কোর্ট, জিন্দাবাজারের কাজী অ্যাসপারাগাস ফুড আইল্যান্ড ও দর্শনদেরী এলাকার আর্কেডিয়া ঢাকাইয়া ফুড কোর্ট সহ মোট ২০টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ১,২০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানের পাশাপাশি ব্যবসায়ীদের ভোক্তা সংরক্ষণ ও আইন-কানুন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোক্তা ব্যবসায়ীদের মধ্যে প্রচারণামূলক লিফলেট ও মাইকিং করা হয়। অভিযানে সহায়তা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কনজিউমার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ এবং বাজার কমিটির সদস্যবৃন্দ। পবিত্র রমজান মাসকে সামনে রেখে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া। চলে যাচ্ছি জাতীয় খবরে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এক বক্তব্যে বলেছেন, দেশের মানুষ একমুঠো চালের জন্য টিসিবির ট্রাকের পেছনে দৌড়াচ্ছে, অথচ সরকার চমক দেখানোর বুলিয়া ওড়াচ্ছে। মূলত তারা জনগণের পকেট কেটে আখের গোছাতে ব্যস্ত। আজ বৃহস্পতিবার 24 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকারের ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সেলিমা রহমান বলেন, এদেশে নির্বাচন তখনই হবে যখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। এছাড়া কোনো নীল নকশার নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি আরো জানান, দেশের মানুষ এক মুঠো চালের জন্য ট্রাকের পেছনে দৌড়াচ্ছে, অথচ সরকার উন্নয়ন চমকের কথা বলছেন। তারা জনগণের পকেট কাটছেন। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগ বুঝতে পেরেছে তাদের সময় শেষ, আমরা রাজপথে নেমেছি, রাজপথে তাদের সঙ্গে দেখা হবে। রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকার পতন করে দেশের জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। চলাকালে বিএনপি স্থায়ী কমিটির অন্যান্য সদস্য এবং নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন জাতীয় নিউজ। এখন চলে যাচ্ছি আমরা আন্তর্জাতিক। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জাতির উদ্দেশ্যে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে দেশের সর্বত্র মার্শাল ল জারি করেছেন। আল জাজিরা জানায়, এক ভিডিও বার্তায় জেলেনস্কি নিজ দেশের নাগরিকদের রাশিয়ার সামরিক আগ্রাসন মোকাবেলায় তার সরকারের গৃহীত কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, আজ সকালে প্রেসিডেন্ট পুতিন ডনবাসে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। রাশিয়া আমাদের সামরিক স্থাপনা এবং সীমান্ত রক্ষীদের উপর হামলা করেছে। ইউক্রেনের বিভিন্ন শহরে তারা বিস্ফোরণের আওয়াজ শুনেছেন এবং দেশের সর্বত্র মার্শাল ল জারি করা হয়েছে। জেলেনস্কি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কিছুক্ষণ আগেই তার কথা হয়েছে এবং ইতোমধ্যে আন্তর্জাতিক সমর্থন তৈরিতে যুক্তরাষ্ট্র কাজ করছে। সবার উচিত শান্ত থাকা এবং যদি সম্ভব হয় বাড়িতে থাকা। তারা কাজ করছেন এবং সেনাবাহিনীও কাজ করছে। প্রতিরক্ষা নিরাপত্তায় নিয়োজিত সবাইকে যৌথভাবে কাজ করতে বলা হয়েছে। তিনি রাশিয়ার বিরুদ্ধে জয়ের আশা ব্যক্ত করেন এবং বলেন, দুশ্চিন্তার কিছু নেই, শক্তিশালী সবকিছুর জন্য তারা প্রস্তুত এবং ইউক্রেনের বিজয় নিশ্চিত। ইউক্রেন রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের জেরে 7 বছর পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে এবং তেলের ব্যারেল প্রতি দাম $100 ছুঁয়েছে। একই কারণে বিশ্বব্যাপী শেয়ারের দর এবং সূচকের পতনও অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সোনার দামও বাড়তে শুরু করেছে। আজ বৃহস্পতিবার ইউরোপ আগাম কেনাবেচায় প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের মার্কিন গ্যালন বা 159 ব্রিটিশ লিটার দাম 5.4% বেড়ে $102.32 উঠেছে। এটি 2014 সালের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের সর্বোচ্চ দাম। গতকাল বুধবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম $99 পর্যন্ত উঠেছিল, আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেল 5.3% বৃদ্ধি পেয়ে $97 উন্নীত হয়েছে। গতকাল প্রতি ব্যারেল ডব্লিউবিটি তেল $96 পর্যন্ত উঠে আবার কমেছিল। শেষ করার আগে জানিয়ে দেব খেলার খবর। আফগানিস্তানের বিপক্ষে 216 রানের জবাবে মাত্র 45 রান করতেই 6 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ওই সময় সবাই এক বাক্যে মেনে নিয়েছিল বা আফগানদের বিপক্ষে ম্যাচটি খুব সহজেই হেরে যাবে টাইগাররা। কিন্তু মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন মিলে 174 রানের পার্টনারশিপ করে বাংলাদেশকে বিজয় এনে দেন। টপ অর্ডারের ব্যাটারদের ব্যর্থতার দিনে মিরাজ 120 বল খেলে 81 রান করেছেন। অন্যদিকে আফিফ হোসেন 115 বল খেলে করেছেন 93 রান। দুজন মিলে বাংলাদেশকে জয় স্বাদ এনে দিলেও ম্যাচ শেষে সেরার পুরস্কার তুলে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের হাতে। কারণ ব্যাটিং এর পাশাপাশি তার বোলিং এর বিষয়টা বিবেচনায় ছিল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 10 ওভার বল করে মাত্র 28 রান দিয়েছেন মিরাজ। যদিও তিনি কোনো উইকেট তুলতে পারেননি, তবে আফগানদের রান তোলার দিকে চাপে রাখতে কার্যকরী ভূমিকা রেখেছিলেন এই দারুণ এই ব্যাটসম্যান। জুনে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত বাছাইয়ে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে 8 জুন বাহরাইনের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ 11 জুন তুর্কমেনিস্তানের বিপক্ষে এবং তৃতীয় ম্যাচ 14 জুন স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ই গ্রুপে। বৃহস্পতিবার গ্রুপিং চূড়ান্ত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি। বাংলাদেশ গ্রুপে পড়েছে বাহরাইন, তুর্কমেনিস্তান এবং মালয়েশিয়া। এই গ্রুপের আয়োজক মালয়েশিয়া। আগে হোম অ্যান্ড ভিত্তিতে বাছাইয়ের খেলা হলেও করোনার কারণে এবার এক ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে। খেলা হবে 6টি গ্রুপে এবং প্রতিটি গ্রুপে 4টি করে দল। 6 ভেন্যুর চ্যাম্পিয়ন ও সেরা 5 রানার্স আপ দল উঠবে চূড়ান্ত পর্বে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা সমসাময়িক কিছু প্রসঙ্গ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভেবের সঙ্গেই থাকুন।